২রা মার্চ ২০২৬ হঠাৎ করেই যেন পৃথিবীটা থমকে গেল। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ব অর্থনীতিতে এমন এক ভয়ঙ্কর ধাক্কা লাগল যা সবকিছুকে নাড়িয়ে দিয়েছিল। কিন্তু কিভাবে এই ধ্বংসযজ্ঞ শুরু হল? ২রা মার্চ সকালে আন্তর্জাতিক বাজারে একটাই খবর, তেলের দাম আকাশ ছোঁয়া, ব্যারেল প্রতি $৮০ ছাড়িয়ে গেল। কিন্তু কেন এ হঠাৎ মূল্যবৃদ্ধি? এর পেছনে কি শুধু অর্থনৈতিক কারণ ছিল, নাকি আরও গভীর কিছু লুকিয়েছিল? আসল প্রশ্ন হল, হঠাৎ করে বিশ্বের তেল সরবরাহে এমন কি ঘটল? এর উত্তর কিন্তু অর্থনীতিতে নয়, বরং লুকিয়ে আছে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে। চলুন এই ঘটনার একটু গভীরে যাওয়া যাক। বাজারে যে এত আতঙ্ক, এর পেছনের আসল কারণটা কি ছিল? উত্তর হল বিশ্বের জ্বালানি পরিকাঠামোর একেবারে হৃদপিণ্ডের ওপর একটা সরাসরি হামলা। সৌদি আরবের বিশাল রাস তানুরা শোধনাগার, যা বিশ্বের অন্যতম বড় একটা তেল শোধনাগার, সেখানে এক বিধ্বংসী ড্রোন হামলা হয়। এর ফলে তারা বাধ্য হয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো প্ল্যান্টটা বন্ধ করে দেয়। আর শুধু এই একটা পদক্ষেপই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট ছিল। তো ঘটনাটা একদম পরিষ্কার, তাই না? সৌদি আরামকো রাস তানুরা শোধনাগারে ড্রোন হামলা, যার ফলে প্ল্যান্ট বন্ধ, আর তার ফলস্বরূপ তেলের দাম এক লাফে আকাশে। একবার ভাবুন তো, দিনের ৫.৫ লক্ষ ব্যারেল তেল শোধন করার ক্ষমতা রাখে যে প্লান্টটা, সেটা হঠাৎ করে উৎপাদন বন্ধ করে দিল। এর প্রভাব যে কতটা ব্যাপক আর সুদূরপ্রসারী হতে পারে তা তো সহজেই বোঝা যায়। কিন্তু এই হামলাটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছিল? আসলে শোধনাগারে এই হামলা কোনো যুদ্ধের শুরু ছিল না, বরং এটা ছিল আগে থেকে চলতে থাকা একটা বড়সড় এবং দ্রুত ছড়িয়ে পড়া সংঘাতের প্রতিশোধমূলক জবাব। ঘটনাগুলো ঘটেছিল অবিশ্বাস্য দ্রুতগতিতে। ২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলা হল এবং আয়াতুল্লাহ খামেনি মারা গেলেন। এর ঠিক পরই ইরান একটা সর্বাত্মক প্রতিশোধমূলক অভিযান শুরু করে, আর রাস্তানুরায় হামলা ছিল সেই প্রতিশোধের আগুনেরই একটা ঝলক মাত্র। বিশেষজ্ঞদের এই কথাটা কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো ছোটখাটো বা বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটা ছিল একটা পরিকল্পিত এবং বড় আকারের পদক্ষেপ, যা পুরো অঞ্চলের জন্য একটা ভয়ঙ্কর অশনি সংকেত। আচ্ছা, ইরানের প্রতিশোধ কি শুধু ওই একটা শোধনাগারেই থেমেছিল? একদমই না। এই পাল্টা হামলা পুরো উপসাগরীয় অঞ্চলে এমন এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি করেছিল, যা এই সংঘাতে আরও নতুন নতুন শক্তিকে টেনে এনেছিল। প্রতিশোধের ভৌগোলিক পরিধি ছিল অনেক ব্যাপক। আবুধাবি থেকে রিয়াদ, দোহা থেকে দুবাই পর্যন্ত, মানে এটা ছিল একটা সমন্বিত অঞ্চলব্যাপী আক্রমণ, যা শুধু সৌদি আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এবার দেখা যাক এর মানবিক প্রভাবটা। বিশ্বের অন্যতম ব্যস্ত একটা হাব, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যখন পরপর ২ দিন বন্ধ থাকে, তখন হাজার হাজার সাধারণ মানুষের জীবন কতটা বিপর্যস্ত হতে পারে। ফ্লাইট বাতিল, পরিবার থেকে বিচ্ছিন্ন, এক কথায় ভয়াবহ পরিস্থিতি। অলিম্পিক পদক বিজয়ী পিভি সিন্ধুর মতো হাজার হাজার আটকে পড়া যাত্রীর ভয় আর অনিশ্চয়তার একটা করুণ ছবি ফুটে ওঠে এই কথায়। যখন বিস্ফোরণের শব্দ কানে আসে, তখন বিমানবন্দরের নিরাপদ আশ্রয়ও কিন্তু আর নিরাপদ মনে হয় না। এই সংঘাত কি শুধু উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ ছিল? না, খুব তাড়াতাড়ি লেবাননের হিজবুল্লাহ এতে যোগ দেয় এবং খামেনির হত্যার প্রতিশোধ নিতে উত্তর ইসরায়েলে হামলা চালায়। এর ফলে যুদ্ধের একটা নতুন এবং আরও ভয়ঙ্কর ফ্রন্ট খুলে যায়। এবার একটু বড় চিত্রটা দেখা যাক। এই ঘটনাগুলোর ফলে পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণ কিভাবে বদলে যাচ্ছিল, আর ইরানের এই ভয়াবহ পদক্ষেপগুলোর পেছনের আসল কৌশলগত উদ্দেশ্যটাই বা কী ছিল? এই প্রশ্নটা আমাদের ঘটনার মূল কৌশলের দিকে নিয়ে যাবে। কেন নির্দিষ্টভাবে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার বা বাহরাইনকে টার্গেট করা হয়েছিল? আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কের যোগসূত্রটা ঠিক কোথায়, যা এই সংঘাতের মূল চাবিকাঠি? সুতরাং মূল বিষয়টা হল, এই হামলাগুলোর প্রধান উদ্দেশ্য ছিল আমেরিকার উপসাগরীয় মিত্রদেশগুলোতে থাকা মার্কিন সামরিক উপস্থিতির উপর সরাসরি আঘাত হানা এবং তাদের দুর্বল করে দেওয়া। যে সব দেশে হামলা হয়েছিল সেখানেই কিন্তু আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সামরিক ঘাঁটি রয়েছে, যেমন
কাতারের আল উদেদ থেকে শুরু করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর পর্যন্ত। এর মাধ্যমে ইরানের কৌশলগত উদ্দেশ্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশেষজ্ঞর এই বিশ্লেষণটি জোর দিয়ে বলছে যে এই সংঘাতটা কেবল একটা সাময়িক যুদ্ধ নয়, এটা এই অঞ্চলের নিরাপত্তা আর জোটের ওপর একটা দীর্ঘস্থায়ী এবং পরিবর্তনমূলক প্রভাব ফেলবে, যা হয়তো আগামী দশকের ভূরাজনীতি নতুন করে লিখে দেবে। এই উত্তেজক প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। একটা স্থায়ীভাবে পরিবর্তিত অঞ্চলের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ভাবার অনেক কিছু রয়েছে। পুরনো জোটগুলো ভেঙে যাচ্ছে, নতুন শত্রুমিত্রের সমীকরণ তৈরি হচ্ছে। এর শেষ কোথায়? আর এই নতুন মধ্যপ্রাচ্যের শান্তি কি আদৌ সম্ভব?